ডক্টর ইউনূসের নেতৃত্বে সমর্থন, বাইডেনের বাংলাদেশের পাশে থাকার আশ্বাস, গণতন্ত্রকে সম্মানের আহ্বান। আজই সচল হবে সব পোশাক কারখানা, শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালে ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত আর্ট বুক বাইডেনকে উপহার দেন। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোনো সরকার প্রধান বৈঠক করলেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে সাক্ষাৎ হয় ইউনূস ট্রুডোর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। তাছাড়া জনগণের মুক্তি, স্বাধীনতা, প্রতিষ্ঠানকে সংস্কার এবং বাংলাদেশের তরুণদের প্রতি সমর্থন জানান জাস্টিন ট্রুডো। ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে সংস্থাটির মহাসচিব বলেছেন, চলমান যুদ্ধ পরিস্থিতির শেষ দেখছেন না তিনি। প্রথম দিনের ভাষণে দ্রুত গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ক্ষমতায় থাকার চেয়ে গণতন্ত্রের স্বার্থে জনগণের মতামতকে সম্মান জানানো গুরুত্বপূর্ণ। এদিকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জানান তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। শুরু হলো বিশ্ব নেতাদের উপস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন গাজা লেবাননে যুদ্ধ করছে ইসরায়েল, ইউক্রেন সুদানেও চলছে যুদ্ধ সংঘাত। অধিবেশনের শুরুতেই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট চ্যালেঞ্জের কথা উপস্থাপন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আমরা বিশ্বব্যাপী এমন এক চ্যালেঞ্জের মুখে রয়েছি যা কখনো দেখিনি। বৈশ্বিকভাবেই এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। যুদ্ধ বেড়েই চলছে এবং তা শেষ হওয়ার কোনো উপায়ও দেখছি না। এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে ছিটকে পড়ায় জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণ দিয়েছেন জো বাইডেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েল এবং গাজার বাসিন্দারা নরকের মধ্য দিয়ে যাচ্ছে। গাজায় নিরীহ বাসিন্দারা প্রাণ হারাচ্ছে, ভয়াবহ মানবিক পরিস্থিতি বিরাজ করছে সেখানে। এই মুহূর্তে যুদ্ধবিরতির কোনো বিকল্প নেই। ভাষণে গণতন্ত্রের পক্ষে নিজের অবস্থান ফের স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা ক্ষমতায় আসি মানুষের সেবা করতে, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে নয়। এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। এটা শুধু আমেরিকার জন্য প্রযোজ্য নয়, জনগণকে সম্মান জানাতে সকল দেশের জন্য গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত রাখা জরুরি। অন্যদিকে গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ডাক দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিন। গাজাসহ নানা সংকটে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। ফলে ইসরায়েল গাজায় গণহত্যা চালাতে পেরেছে। গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় গোরস্থান। অধিবেশনে প্রথম দিন ভাষণ দিয়েছেন ব্রাজিল, মালদ্বীপ সহ আরও কয়েকটি দেশের নেতা। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীরের মর্যাদা প্রদানের প্রশ্নের রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে নিহতদের কেন বীরের মর্যাদা দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া আহতদের মুক্তিযোদ্ধার মর্যাদা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। মন্ত্রী পরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। সরকারের নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। গুলিতে মারা যায় 1000-এর অধিক মানুষ, আহত হন প্রায় 25,000। পঙ্গুত্ব বরণ করেন অনেকেই। বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনায় তাদের যথাযোগ্য মর্যাদা দিতে হাইকোর্টে রিট করেন ব্যবসায়ী আলী নাজির শাহীন। যে কোনো পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকার ঘোষণা দিয়ে 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দেন সেনাপ্রধান। বলেন, যাই আসুক না কেন সেনাবাহিনী নোবেলজয়ী ইউনূসের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান 4টি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। প্রথমত, আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়ে 15 বছরের স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করা এবং তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করা। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে রাষ্ট্রের সংস্কারগুলো সম্পন্ন করতে পূর্ণ সহায়তা ও সমর্থন দেয়া অব্যাহত রাখা। তৃতীয়ত, আগামী 1.5 বছরের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনা উচিত বলে মন্তব্য করেন সেনাপ্রধান। এবং চতুর্থত, বাংলাদেশের রাজনীতিতে কোনো হস্তক্ষেপ না করারও আশ্বাস দিয়েছেন জেনারেল ওয়াকার। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত 3 কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক প্রতিবেদন বিষয়ে তদন্তের জন্য 1 সদস্য কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম মাকসুদ জাহিদিকে এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিকে চেকের সত্যতা যাচাই করে আগামী 3 দিনের মধ্যে সুস্পষ্ট মতামত সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ থেকে সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে ও কোনো বিশৃঙ্খলা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে মালিক ও শ্রমিকদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান তারা। এ সময় 10 অক্টোবরের মধ্যে সব বকেয়া পরিশোধ ও ন্যূনতম মজুরি কার্যকর করা সহ শ্রমিকদের 18টি দাবি মেনে মালিক শ্রমিকদের যৌথ বিবৃতি দেওয়া হয়। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। মাসখানেক ধরে অশান্ত দেশের তৈরি পোশাক খাত। দফায় দফায় বৈঠক করেও ঠেকানো যায়নি সড়ক অবরোধ, কারখানা ভাঙচুর, এমনকি শ্রমিকের মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা। মঙ্গলবার সংকট সমাধানে সচিবালয়ে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ও মালিক শ্রমিক প্রতিনিধি। বৈঠকে শ্রমিকদের প্রায় 50 দফা দাবির যৌক্তিক ও এখনই বাস্তবায়নযোগ্য 18টি দাবি মেনে নেবার সিদ্ধান্ত হয়। 18টি দাবি দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছি, যার মধ্যে 10 অক্টোবরের মধ্যে সব বকেয়া পরিশোধ ও ন্যূনতম মজুরি কার্যকর, মূল্যস্ফীতি বিবেচনায় নভেম্বরের মধ্যে ইনক্রিমেন্ট, ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নে কমিটি গঠন, প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা, মাসে 250 টাকা হাজিরা বোনাস, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ঝুট ব্যবসায় স্থানীয় প্রভাব নিয়ন্ত্রণে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন ও গণ অভ্যুত্থানে হতাহতদের আর্থিক সহায়তার ব্যবস্থা করা অন্যতম। আমরা আশা করি আগামীকাল থেকে সবগুলো কারখানা চলমান থাকবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এবং আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষের সাথে যেগুলো দীর্ঘ আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য বিষয় সেগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলমান থাকবে। আর বিশৃঙ্খলায় দেশের বাইরে থেকেও ইন্ধন দেয়া হচ্ছে উল্লেখ করে বুধবার থেকে এমনটা হলে সরকার কঠোর হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাইরের থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেদের হাতে নেবেন না। এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কাদের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোনো রকমের বিশৃঙ্খল না হোক। এ সময় সরকার শ্রমিকদের দাবি পূরণে আন্তরিক জানিয়ে কাজে ফেরার আহ্বান জানানো হয় মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে। আমাদের দাবির প্রেক্ষিতে যেটা আজকে ফুলফিল করার জন্য, তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে
তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে এবং এই প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে, আমি বাঁচবো। সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। শিল্প এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শেয়ার বাজারে কারসাজির অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে তাকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিএসইসির সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে একই শেয়ারে কারসাজির জন্য সাকিব আল হাসান ছাড়া আরও 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে ইশাল কমিউনিকেশনসকে সর্বোচ্চ 75 লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 1 মাস জুড়ে কারসাজি করে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম 34.5 টাকা বা 84% বাড়ানো হয়েছিল। ইন্তেকাল করেছেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি এবং দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে শাহজাহানপুর কবরস্থানে দাফনের কথা রয়েছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দীর্ঘদিন কিডনি, লিভার সহ নানা জটিলতায় ভুগছিলেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার কথা থাকলেও শারীরিক অবস্থার অবনতি এবং বিমানে ভ্রমণের উপযোগী না হওয়ায় রোববার রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 2 দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তো দুঃখের সাথে বলতে হচ্ছে যে এমন একটি লোককে আমরা হারিয়েছি। এই সাংবাদিক জগতের একটি লোক আসবে কি না আমি জানি না, কিন্তু এই গাজী ভাই বিভিন্ন সময় সাংবাদিকের পেশার জন্য লড়ে গেছেন এবং আপনারা জানেন যে সাগরুলির ব্যাপারে সাংঘাতিক তৎপর ছিলেন। আমি তার অধিক মহরত কামনা করছি এবং তার শক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি সবসময় রাজপথে ছিলেন। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়, আমরা গভীর শোকাভিভূত। তিনি যে লড়াই করেছেন এই দেশের সাংবাদিক জীবন, এই দেশের মুক্তিকামী মানুষ, এই যে গণতন্ত্রের মানুষ চিরদিন তার শ্রদ্ধার সাথে স্মরণ করবে। রুহুল আমিন গাজীর জন্ম 1956 সালের 12 নভেম্বর চাঁদপুর সদরের গোবিন্দিয়ায়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফজিও এর ৪র্থবারের মতো সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। তার মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে আসেন সহকর্মী, স্বজনসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সাংবাদিকের অধিকার, দাবিদার, ন্যূনতম মর্যাদা আদায়ে সবচেয়ে সোচ্চার। সাংবাদিক সমাজের যে অপরিণত ক্ষতি হয়েছে, আমরা সেই ক্ষতি সহসা কাটিয়ে উঠতে পারবো কিনা আমরা জানি না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গেছেন। আমার পুরো পরিবার সারা দেশবাসীর কাছে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করতেছে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। তিনি বিএফইউজের মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 মেয়ে, 1 ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। 1 অক্টোবর থেকে সুপার শপে এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে পলিথিন শপিং ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় উপদেষ্টা কথা জানান। সেই সাথে তিনি বলেন, 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারী কারখানায়ও অভিযান পরিচালনা শুরু হবে। পলিথিন ব্যবহার বন্ধে অভ্যস্ত হওয়ার জন্য মানুষ পর্যাপ্ত সময় পাচ্ছে মন্তব্য করে বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার বাড়ানোর তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। জানান, প্লাস্টিক ও পলিপ্রোপাইলেনের ব্যাগের ব্যবহার বন্ধ সরকারের একক কোনো সিদ্ধান্ত নয়, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা সম্পৃক্ত হয়ে দেশকে ফ্যাসিবাদী মুক্ত করেছেন এমন ৮৭ প্রবাসীকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার দুপুরে রাজধানীতে প্রবাসী কল্যাণ ভবনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রবাসীদের মূল সমস্যাগুলো সমাধানে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সঠিক তথ্য তুলে ধরে গণমাধ্যমের কাছে সহায়তা চান বর্তমান সরকারের এই উপদেষ্টা। যারা প্রবাসী শ্রমিক, যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওখানে কারাবরণ করেছেন, আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি। আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে, আপনারা সবাই পত্রিকা যারা আছেন, সাধারণ মানুষ সবাই কী পরিমাণ উচ্ছ্বসিত হয়েছেন। আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে 2 পর্যটক ও তাদের গাড়ির চালককে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তাদের কাছে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পুলিশের তৎপরতায় অপহরণকারীরা পর্যটকদের ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীরা জানান SM নাহিদুজ্জামান, মামুন ফকির এবং জোবায়ের আলম। পুলিশ ও অপহৃতরা জানান মঙ্গলবার দুপুরে দীঘিনালার জামতলী এলাকায় তাদের ব্যক্তিগত গাড়ির গতিরোধ করেন অপহরণকারীরা। এ সময় মারধর করে 3 জনের কাছে 50 লাখ টাকা দাবি করা হয়। পরে 20 লাখ টাকা মুক্তিপণে তাদের ছাড়তে রাজি হন অপহরণকারীরা। এক পর্যায়ে ভুক্তভোগীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকার কথা বললে পরিবারের লোকজন পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। পরে অপহরণকারীদের নম্বরে পুলিশ যোগাযোগ করলে ভুক্তভোগীদের ছেড়ে দিয়ে পালিয়ে যায় তারা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে এক মাহুতের মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান কুড়িগ্রামের নজরুল ইসলাম ও পটুয়াখালীর হাসান নামের 2 ব্যক্তি কোটালীপাড়ার বিভিন্ন গ্রামে হাতি দিয়ে টাকা তোলেন। মঙ্গলবার সকালে পোলসার এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা তুলছিলেন তারা। এ সময় হাতির পিঠে ছিলেন মাহুত নজরুল। ধারণা করা হচ্ছে ভুল সংকেত দিলে হাতিটি রেগে গিয়ে তাকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস সহ অন্যরা হাতিটি আটক করে। পরে ঢাকায় বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। হাতিটির প্রকৃত মালিককে তা এখনো জানা যায়নি। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মিরপুরের বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ইগল চত্বরে এই সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান ও ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। পরে পুলিশ এবং সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। মূল্যস্ফীতির হ্রাস টানতে সুদের হার আরও বাড়াতে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদ হার 50 ভিত্তি পয়েন্ট বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে খুব দ্রুতই রেপো সুদ হার 9.50% উন্নীত হবে এবং ঋণ সহ সব ধরনের ব্যাংকিং পণ্যের উপর সুদের হার আরও বেড়ে যাবে। বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নীতি সুদ হার বাড়ানোর সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হবে। মুদ্রানীতিতে সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্তের প্রেক্ষিতে নীতি সুদ হার বাড়ানো হবে বলেও জানানো হয়। গত 25 আগস্ট নীতি সুদ হার সর্বশেষ বাড়ানো হয়েছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বে সমর্থন বাইডেনের, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস, গণতন্ত্রকে সম্মানের আহ্বান এবং আজই সচল হবে সব পোশাক কারখানা। শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।